বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে আজকে বায়োলজি ভার্চুয়াল ক্লাসে আমি আমার ছাত্রছাত্রী সহ যারা এই ভিডিও ক্লাসটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বায়োলজি সেকেন্ড পেপার থেকে চ্যাপ্টার 4 আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে হার্ট ডিজিজ বা হৃদরোগ। তবে হৃদরোগ আলোচনা করতে হলে এর প্রাসঙ্গিক কিছু কথা আছে, সেগুলো বলবো। আর আমরা আগে যেগুলো পড়ে এসেছি সেগুলো থেকে কিছুটা পুনরাবৃত্তির প্রয়োজন আছে, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। তো আমরা এখান থেকে শিখন ফল যেটা আছে, তোমরা আজকের মূল ক্লাস থেকে আমরা যেগুলো জানতে পাবো সেটা হচ্ছে প্লাক এবং অ্যাথেরোমা, তারপর হচ্ছে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর, মূলত এগুলো। এবং আমরা আগে যেগুলো পড়েছি সেগুলো সম্পর্কে কিছুটা আমাদের আলোকপাত করা প্রয়োজন। আমরা সেগুলো সম্পর্কে কিছুটা করব। আমরা হার্টের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি এবং সেখানে যে অংশটা এখানে প্রয়োজন সেটা হচ্ছে হার্টের বিভিন্ন চেম্বার। হার্ট মানবদেহের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সেখানে ডান অরিন্দ, বাম অরিন্দ এবং ডান নিলয়, বাম নিলয়, অর্থাৎ 4 চেম্বার্ড। এবং এখানে আমরা বলেছিলাম যে হার্টের যে স্পন্দনটা, অর্থাৎ হার্ট সবসময় প্রকোষ্ঠগুলো একসাথে কখনো সংকুচিত হয় না, আবার একসাথে কখনো প্রসারিত হয় না। তাদের সংকোচন প্রসারণ পর্যায়ক্রমে ঘটে এবং হার্টের যে প্রকোষ্ঠগুলোর যে সংকোচন সেটাকে বলা হয় সিস্টোল, আর যেটি প্রসারণ সেটিকে বলা হয় ডায়াস্টোল। আর এটার সাথেই রিলেটেড আরেকটা জিনিস, সিস্টোল এবং ডায়াস্টোলের সাথে যে প্রেশার, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের যে ব্লাড প্রেশার যেটাকে বলি সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার। প্রেশারটা কি? প্রেশারটা হচ্ছে যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত ধমনীর গাত্রে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার বা সংকোচনকালীন চাপ। একই সময় হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন আসলে তখনও ধমনীর গাত্রে যে চাপটা অনুভূত হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। আসলে তখন চাপটা নতুনভাবে দেওয়া হয় না, চাপটা কমে আসে, আস্তে আস্তে একটা পর্যায়ে সেটি নিঃশেষ হয়ে যায়। তো সে সময় একজন স্বাভাবিক মানুষের সিস্টোলিক প্রেশার থাকে 120, আর ডায়াস্টোলিক প্রেশারটা থাকে সাধারণত 80। তবে এর কম বেশি হলে সেটা খুব বিপজ্জনক নয়। যেমন 140 যদি হয় সিস্টোলিক প্রেশার, তো তোমার আর যদি ডায়াস্টোলিক প্রেশার তোমার 80 জায়গায় যদি 70 বা 60 হয় সেটা খুব বিপজ্জনক নয়। তবে এর চেয়ে বেশি উঠে গেলে, যদি 120 জায়গায় সিস্টোলিক প্রেশারটা যদি 120 জায়গায় যদি 160 হয়, আমরা নর্মালি আমরা করবো 120, কিন্তু যদি সেটা 160-তে উঠে তখন সেটি একটি ডিজিজ হিসাবে বিবেচনা করা হবে এবং সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। ঠিক একইভাবে ডায়াস্টোলিক প্রেশার যদি নর্মালি হয় 80 এবং বিপি বা ব্লাড প্রেশার হচ্ছে, মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার হচ্ছে 120/80। এটি হচ্ছে স্বাভাবিক সুস্থ পরিণত মানুষের ব্লাড প্রেশার বা রক্তচাপ। হ্যাঁ, তাহলে এটা আবার একটু ব্যাখ্যা করা প্রয়োজন। যেমন 120টা কীভাবে করা হয়, এটা হচ্ছে যে মনে করো হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত ধমনীর গাত্রে যে চাপ প্রয়োগ করে সেটি যদি তরল পারদের উপর তোমার প্রয়োগ করা হয় তাহলে তরল পারদ 120 মিলিমিটার
উচ্চতা বা দূরত্ব সে অতিক্রম করতে সক্ষম। সেই জন্য 120। ঠিক একইভাবে ডায়াস্টোলিক প্রেশারটা তো থাকে কম, প্রেশারটা কমে যায়, এবং সেই চাপটা সেটা যদি তরল পাদের উপর প্রয়োগ করা হয় তাহলে সেটি 80 mm বা দূরত্ব অতিক্রম করতে পারবে। আর সেখান থেকেই 120/80 বিপি বা ব্লাড প্রেশার হিসাবে চিহ্নিত করা হয়। আর এটি যদি উপরের দিকে উঠে, অর্থাৎ যদি 160/100 কিংবা আরও বেশি যদি হয়, তখন সেটা অবশ্যই বিবেচনায় আনতে হবে এবং ব্লাড প্রেশার হিসাবে, এবং সেটি চিকিৎসা আওতায় আনতে হবে। এখন এই ব্লাড প্রেশার ব্যাপারটা আমরা এখানে জানলাম। তাহলে এরপরেই আমরা আজকের আলোচনায় ফিরে যাব যে হৃদরোগ। হৃদরোগ বলতে কী বুঝো? হার্ট ডিজিজ। এখন হার্ট ডিজিজ অনেক ধরনের হয়। তো হার্ট ডিজিজ আমরা মূল আলোচনা হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে অ্যানজাইনা, এটি একটি হার্ট ডিজিজ। এরপরে হচ্ছে হার্ট অ্যাটাক, তারপরে আসবে হার্ট ফেইলিউর। প্রথমে আসি হৃদরোগ বা হার্ট ডিজিজ কাকে বলে। হার্ট ডিজিজ হচ্ছে যে কোলেস্টেরলের কারণে, কোলেস্টেরল জমে থাকার কারণে অথবা উচ্চ রক্তচাপ জনিত কারণে কিংবা অন্য কোনো কারণে যদি হৃদরোগে রক্ত সংবহনে বাধা সৃষ্টি হয়, ব্যাঘাত সৃষ্টি হয়, তবে যে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়, এই জটিলতাকেই বলা হয় হৃদরোগ বা হার্ট ডিজিজ। অর্থাৎ হৃৎপিণ্ডজনিত সমস্যা বা হৃৎপিণ্ডজনিত রোগ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণজনিত জটিলতা, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহজনিত জটিলতা যখন দেখা দেয়, তখন তাদেরকে বলা হয়, একসাথে বলা হয়, অর্থাৎ সামগ্রিকভাবে বলা হয় হার্ট ডিজিজ। এখন এই হার্ট ডিজিজের প্রথম ইয়েটা হচ্ছে অ্যানজাইনা। তো অ্যানজাইনা হচ্ছে যখন মানুষের হৃৎপিণ্ডের হৃৎপেশি যখন পর্যাপ্ত অক্সিজেন পেতে ব্যর্থ হয়। তার পর্যাপ্ত অক্সিজেন হৃৎপিণ্ডের যেমন অন্যান্য দেহের অন্যান্য অংশে যেরকম পুষ্টির প্রয়োজন হয়, হৃৎপিণ্ডেরও সেরকম পুষ্টির প্রয়োজন, হৃৎপেশিরও পুষ্টির প্রয়োজন। এখন যখন দেখা যায় যে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল, যেটাকে বলা হয় হৃৎপেশি, ইংরেজিতে বলা হয় কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি যখন পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেতে ব্যর্থ হয় বা পায় না, তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পাওয়ার কারণে বুকে যে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, দম বন্ধ হয়ে আসছে বলে মনে হয়, যে কোনো মুহূর্তে দমটা বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, এ ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, অস্বস্তি বোধ হয়, তখন এ ধরনের জটিলতাকেই বলা হয় অ্যানজাইনা। তাহলে এটা সম্পূর্ণটাই হৃৎপিণ্ড সংক্রান্ত, কারণ এখানে হৃৎপেশিটা পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না, আর পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে মানবদেহে শ্বসন জটিলতা দেখা দেয়। যে কোনো মুহূর্তেই মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, অথবা মনে হচ্ছে যে এখনই আমি মারা যাব, এরকম মনে হয়। তো অর্থাৎ এক ধরনের ভয় কাজ করে, মাথা ব্যথা, প্রচণ্ড তোমার কম্পন সৃষ্টি হয়, ঘাম দিতে পারে অনেক সময়, এবং নিজেকে অত্যন্ত দুর্বল মনে হয়। তাহলে এই অনেক সময় সাধারণত আমরা যে অ্যানজাইনার যে লক্ষণগুলো দেখি, সেগুলো হচ্ছে যে এখানে আমাদের এখানে একটা গর্ত আছে, এখানে একটা দেখো মানে অবতল অংশ আছে, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে যে অস্থিটা আছে এটাকে বলা হয় স্টার্নাম, বা বাংলাতে বলা হয় উরু ফলক। তো অ্যানজাইনা দেখা দিলে দেখা যায় যে এই উরু ফলকের ভেতরের দিকে পেইন হয়, অর্থাৎ পেইনটা ঠিক কোন জায়গায় হচ্ছে সেটি বোঝা কঠিন, অনেক সময় বোঝাই যায় না যে কোন জায়গা থেকে পেইনটা হচ্ছে। তাহলে এটি এক ধরনের অস্বস্তিকর অবস্থা, আর এ ধরনের জটিলতাকে বলা হয় অ্যানজাইনা। তারপরে আমরা সংক্ষেপে বলবো যে যখন হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন পেতে ব্যর্থ হয়, তখন শ্বাস প্রশ্বাসজনিত
যে যে অচলাবস্থা বা জটিলতা দেখা দেয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিকভাবে কাজ করা থেকে ব্যাহত হয় বা ব্যর্থ হয় এবং এই ধরনের জটিলতাকে বা এ ধরনের বিপজ্জনক অবস্থাকেই অ্যানজাইনা বলে। তার অ্যানজাইনার লক্ষণগুলো কি? যেটা অ্যানজাইনার লক্ষণ হচ্ছে যে এখানে স্টার্নাম বা উরুফলকে প্রচণ্ড ব্যথা হবে এবং ব্যথাটি ভেতরের দিক থেকে হয়। তারপর আস্তে আস্তে সেটি প্রসারিত হতে থাকে, অর্থাৎ ব্যথা সারা শরীরেই ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে অনেক সময় গলা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, বাহুতে ব্যথা করে এবং অনেক সময় দেখা যায় যে দাঁতেও ব্যথা করে। এই ধরনের প্রচণ্ড ব্যথা হতে পারে সারা শরীরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক ধরনের অস্বস্তি কাজ করে এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয় এবং মনে হয় যে এখনই আমার দম বন্ধ হয়ে যাবে, এরকমই মনে হয়। তাই এই ধরনের ঘটনাকে বলা হয় অ্যানজাইনা। তাহলে এখন এই অ্যানজাইনা থেকে এটা থেকে যেটা প্রতিরোধের যে উপায়টা, অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ প্রথমে কারো হার্ট অ্যাটাক হবে না, তার আগে অ্যানজাইনা হবে। এবং অ্যানজাইনা যেহেতু পেইনটা বেশিক্ষণ স্থায়ী হয় না, 5 মিনিট থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট পর্যন্ত পেইনটা থাকতে পারে, এরপরে কিন্তু ভালো হয়ে যায়। যখন ভালো হয়ে যায় তখন উনি মনে করেন যে এটা হয়তো বা গ্যাস্ট্রিকের পেইন ছিল অথবা অন্য কোনো কিছু ছিল, যে কারণে আমরা সেটা বুঝতে পারি না। আর এটা যখন আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হতে থাকে তখনই দেখা দেয় হার্ট অ্যাটাক। তাহলে এখন অ্যানজাইনা প্রতিরোধ করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে যারা ধূমপায়ী তাদের ধূমপান অভ্যাসটা ত্যাগ করতে হবে, যারা অ্যালকোহল সেবন করে তাদের অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে, নিয়মিত হাঁটার ব্যবস্থা করতে হবে, যদি সম্ভব হয় ব্যায়াম করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত 25-30 মিনিট অন্তত মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে সকালকে। তাহলে এই জিনিসগুলো মেনে চললে, পুষ্টিকর খাবার খেতে হবে, ন্যাচারাল ফুড খেতে হবে, এই জিনিসগুলো মেনে চললে অ্যানজাইনা থেকে মোটামুটি প্রতিরোধ করা সম্ভব অ্যানজাইনা। এখন আমরা আসবো হার্ট অ্যাটাক। তাহলে আমরা আগেই বলেছি যে অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে হার্ট অ্যাটাক হচ্ছে যখন হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে, পুষ্টির অভাবে হৃৎপেশি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে যখন মারাই যায়। অ্যানজাইনা হচ্ছে সে পাচ্ছে না, মানে অক্সিজেন পাচ্ছে না, সেই জন্য তার জটিলতা দেখা দিচ্ছে, সে ঠিকভাবে কাজ করছে না, কখনো করছে কখনো করতে পারছে না, অর্থাৎ একটা অনিয়ম দেখা দেয়, বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার দেখা দেয়, সেটা হচ্ছে অ্যানজাইনা। আর সেটা ডিসঅর্ডার দেখা দেওয়ার কারণে যে পার্শ্ব প্রতিক্রিয়াটা ঘটে সে শ্বাসকষ্টজনিত এবং অন্যান্য যে এগুলো সেগুলো হচ্ছে অ্যানজাইনা। এখন অ্যানজাইনা যখন অনবরত চলতে থাকে, মানে একবার দেখা দেয় আবার সে সুস্থ মনে করছে, কাজেই স্বাভাবিকভাবে তিনি ট্রিটমেন্টের আওতায় আনছেন না নিজেকে, তো তখন দেখা দেয় হার্ট অ্যাটাক। এখন হার্ট অ্যাটাক হলো যে আগে থেকেই তো অক্সিজেনের অভাবটা ছিল, সেটা যখন অক্সিজেনের সাথে সাথে পুষ্টি উপাদানও হৃৎপেশি পাচ্ছে না, হৃৎপেশি যখন পুষ্টি উপাদান পায় না তখন হৃৎপেশি আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল হতে থাকে এবং প্রয়োজনীয় পুষ্টির অভাবে একসময় হৃৎপেশি মারা যায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। সেই জন্য হার্ট অ্যাটাকের আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল মানে হচ্ছে হৃৎপেশি, আর ইনফ্রাকশন হচ্ছে যে টিস্যু অক্সিজেন এবং পুষ্টির অভাবে টিস্যু ধ্বংসকে বলা হয় ইনফ্রাকশন। তাহলে এখানে হৃৎপেশির ধ্বংস বোঝায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তার মানে হৃৎপেশি মারা যায়। আর হৃৎপেশি যখন মারা যায় তখন স্বাভাবিকভাবেই সে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না, রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। তখন এই যে এবং সেখানে যেটা হয় যে এখানে আবার তোমার কিছুটা এখানে পেশির মৃত্যু হওয়ার কারণে যে জটিলতা, সেটা সে অক্সিজেন সরবরাহ অর্থাৎ হৃৎপিণ্ডের সাথে যে ধমনীর রক্ত চলাচল সেখানে প্রচণ্ড ব্যাঘাত সৃষ্টি হয় এবং এটাকে মনে করা একটা বিপজ্জনক অবস্থা, হৃৎপিণ্ডে একটা বিপজ্জনক অবস্থা হিসাবে বিবেচনা করা হয়। তো এখানে
আরও যেটা ঘটে যে এখানে প্লাগ তৈরি হয়, অ্যাথেরোমাটাস প্লাগ যেটা হয়, এবং এই প্লাগ তৈরিটাকে বলা হয় অ্যাথেরোমা। অ্যাথেরোমাটাস প্লাগ পদ্ধতিটা হচ্ছে অ্যাথেরোমা, এবং প্লাগ সৃষ্টির পরে প্লাগটা আস্তে আস্তে কঠিন থেকে কঠিন হতে থাকে এবং সেখানে সেটা ভাঙতে শুরু করে, অণুচক্রিকা সেখানে জমাট বেঁধে যায়, ফলে রক্তটা বাধা সৃষ্টি হয় এবং এটাই পরবর্তীতে আবার হার্ট ফেইলিউরকে ত্বরান্বিত করে। তো এখানে হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও অনেকটা ওরকম, মানে একদম মিল আছে, সবগুলোই হার্ট ডিজিজ। তো যেমন এখানেও হার্ট অ্যাটাক হলে দেখা যায় ঘাম দেয়, ঠান্ডা ঘাম দেখা দেয়, তারপরে তোমার অস্থির মনে হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট তো হয়ই, প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি হয়, খিদা লাগে না, খিদা মন্দা দেখা দেয়, তারপরে নিদ্রাহীনতা দেখা দেয়, হ্যাঁ, ঘুম আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই নির্ঘুম কাটাতে হয়। তো এটা হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে এটা হচ্ছে, তবে হার্ট অ্যাটাক হলে এটা যে মানে নিশ্চিত মৃত্যু বা মৃত্যু সেই হিসাবে বিচার, এটা হার্ট একটা জটিল অবস্থা, এখান থেকে ফিরে আসা সম্ভব, এবং সম্ভব মানে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব। ধরো 80 থেকে উপরের দিকে, 80% উপরেই এখান থেকে ফিরে আসা সম্ভব, আগে যদিও এটা অনেক বেশি বিপজ্জনক ছিল। এরপর হচ্ছে হার্ট ফেইলিউর। যেটা হার্ট ফেইলিউর হচ্ছে একটার থেকে একটা, দেখো অ্যাঞ্জাইনা হচ্ছে মানে হৃদপেশি সংক্রান্ত, হার্ট অ্যাটাকও হচ্ছে হৃদপেশি সংক্রান্ত, কিন্তু হার্ট ফেইলিউর হচ্ছে যে তখন ধমনীর গাত্রে যখন চর্বি জমা হয়, ক্যালসিয়াম জমা হয়, তারপরে ওই তোমার প্রোটিনও জমা হয়ে তখন সেখানে রক্ত চলাচলে একেবারেই বিঘ্ন ঘটে। যেটা অ্যাথেরোমাটাস প্লাগের কথা, যেটা অ্যাথেরোমাটাস প্লাগটা মেইনলি আসলে হার্ট ফেলিউর এখানে হয়, অর্থাৎ ধমনির ভিতরে ধমনিটা সরু হয়ে যায়, ধমনি বন্ধ হয়ে যায়, অর্থাৎ পুরো ব্লকেজ। সেখানে যখন অ্যাথেরোমাটাস প্লাগটা ভেঙে সেটার সাথে লোহিত কণিকা অণুচক্রিকা জড়ো হয়ে একটা অচল অবস্থার সৃষ্টি করে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়, ফলে রক্ত চলাচলই বন্ধ হয়ে যায়। আর রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে হার্টের সংকোচন এবং প্রসারণ দুটোই স্টপ হয়ে যাবে, এবং তখন হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারে না। যেমন আমরা জানি যে করোনারি ধমনির এই জটিলতাটা দেখা দেয় করোনারি ধমনির মধ্যে। তো ধমনির যখন অকেজো হয়ে যায় বা ধমনির লুমেন যখন আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং তোমার বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে, তখন স্বাভাবিকভাবে রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যায় এবং পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয় হৃৎপিণ্ড, এবং এই ব্যর্থতাই তার মৃত্যু ডেকে আনতে পারে। তাহলে এটাকেই বলা হয় হার্ট ফেইলিউর, অর্থাৎ তাকে যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা আওতায় না আনা হয় তখন এতে করে মৃত্যু হতে পারে। কিন্তু আমরা মনে রাখতে হবে যে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর তিনটেই হার্ট ডিজিজ, এবং এই ডিজিজগুলোর লক্ষণের মধ্যে যথেষ্ট মিল আছে, আবার প্রতিরোধ ব্যবস্থার মধ্যেও যথেষ্ট মিল আছে। যেমন এক্ষেত্রেও হার্ট ফেইলিউর যেটা হয় সেক্ষেত্রেও তোমাকে পুরোপুরি চিকিৎসা আওতায় আনতে হবে, এবং টাটকা ফল শাকসবজি এগুলো খেতে হবে, চর্বি জাতীয় খাদ্য বয়কট করতে হবে, অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে, এবং নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। অর্থাৎ সম্ভব যদি হয় তাহলে বছরের মধ্যে একাধিকবার, অথবা তোমার সম্ভব হলে একাধিকবার চেক আপে যেতে হবে। তাহলে এই জিনিসগুলো মেনে চললে মোটামুটি এর থেকে হতে, তবে মনে রাখতে হবে যে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর এগুলো মানে মৃত্যু নয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হলেও সে মারা যাবে, হার্ট ফেইলিউর হলেও সে মারা যাবে, এই ধরনের নয়, বিষয়টা এমনটা নয়। এটা হচ্ছে যে উপযুক্ত ট্রিটমেন্ট যদি সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে সবগুলো থেকেই নিরাপদ থাকা সম্ভব, কিন্তু সময়ে সদ্ব্যবহার করতে হবে এবং পুরোপুরি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয় BMI, বডি মাস ইন্ডেক্স মেনে চলতে হবে, অর্থাৎ তোমার দেহের ওজনের সাথে যে সম্পর্কটা সেটা মেনে চলতে হবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এগুলো ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেটা সব রোগের মানে মাদার অফ অল ডিজিজ বলা হয় এটাকে। তো আমরা আজকে তাহলে এই বিষয় পর্যন্তই আমরা শেষ করছি, অর্থাৎ প্রধানত 3 ধরনের হার্ট ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আরও বিষয় আছে অনেক, সেগুলো নিয়ে কোনো একটা নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।